সত্যি কথা বলার জন্য দুইটা জিনিস লাগে। একজনের বলতে পারার মুখ থাকতে হয় আর শুনতে পারার কান থাকতে হয়। আপনি তো ফিলিস্তিন নিয়ে কোনো কথা বলতে পারবেন না, গাজা নিয়ে কোনো কথা বলতে পারবেন না। আমরা যেগুলোর কথা বলতেছি এগুলো সব এস্টাবলিশ প্ল্যাটফর্ম, যেখানে যাইতে হইলে একটা এন্ট্রি ব্যারিয়ার পার করে যেতে হচ্ছে। সে জায়গায় এখনকার সময় অনলাইন অ্যাক্টিভিজম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আসলে কতটুকু কার্যকর? যেমন ধরেন আমাদের এখানে বিটিআর বিদ্রোহ নিয়ে গান আছে একটা, হায়দার হোসেন খুব সুন্দর গান গাইছেন। এটাকে কিন্তু কাউকে রিকগনাইজ করতে ওইভাবে দেখবেন না। মোহাম্মদ শহীদুল্লাহরা যখন ওনারা বাংলা একাডেমি করলেন বাংলাদেশে পাকিস্তান পিরিয়ডে আইসা, তখন 1965 সালে হচ্ছে ওনারা একটা বাংলা ভাষার অভিধান করলেন। সেই অভিধানটা হইল হচ্ছে বাংলা ভাষার আঞ্চলিক অভিধান। মাস ছয়েক আগে মনে হয় পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে আমার নাম নিলেন আর কি। তো তারপর আমি দেখি যে হঠাৎ করে সবাই আমাকে চিনে ফেলছে। তো এই রিকগনিশনের জায়গাগুলি অন্য অনেকভাবে আসলে কাজ করে। এমন কোনো পত্রিকার সাহিত্য সম্পাদক পাবেন না যারা প্রো আওয়ামী লীগের না। আসসালামু আলাইকুম, স্বাগতম Y2Z পডকাস্টে। যখন ভিন্নমত বিপজ্জনক হয়ে ওঠে, যখন শিল্প সাহিত্য শুধুমাত্র অনুমোদিত ভাষায় কথা বলে আর রাষ্ট্রযন্ত্র নির্ধারণ করে কখন কি হবে, কখন কি বলতে হবে, তখন আসলে নেমে আসে এক বিপজ্জনক এবং ভয়াবহ নীরবতা। আজকে এই বাস্তবতার মুখোমুখি হতে এবং আমাদের সঙ্গে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আছেন এক অকপট বিশ্লেষণধর্মী কণ্ঠ ইমরুল হাসান ভাই, একাধারে একজন লেখক, সমাজচিন্তক এবং তরুণ প্রজন্মের মধ্যে বিকল্প চিন্তার জাগরণ করে তুলতে এক অনন্য ভূমিকা পালন করে যাচ্ছেন। ভাই, আপনাকে স্বাগতম। থ্যাংক ইউ। সো ভাই, আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আমাদের সংস্কৃতির যেই আবহধারা, সেটা আসলে আমাদের মানে এখনকার সময় এসে যেটা আমরা মনে করতেছি বা দেখতে পাচ্ছি যে একটা জায়গায় সেটা আটকে গেছে বা কিছু একটা চিন্তাধারার মধ্যে জিনিসটা ঘুরপাক খাচ্ছে, এবং এটা আসলে কিছুটা সিস্টেমেটিক এবং এটাকে কিছুটা ইঞ্জিনিয়ার করা হয়েছে যাতে আসলে মানুষ ওই জায়গাগুলোকে ওভাবেই চিন্তা করে। আমাদের ন্যারেটিভটা থেকে শুরু করে সংস্কৃতির বিষয়গুলো কিন্তু এভাবে কন্ট্রোল হচ্ছে। সো আমাদের সংস্কৃতিটা আসলে কার হাতে? এইটা তো আসলে এগুলি নিয়ে তো অনেকেই কথা বলছেন, আমিও কিছু কথাবার্তা বলছি। তো একটা সিঙ্গেল পয়েন্ট আউট করাটা মুশকিলই, কিন্তু যদি কোর প্রবলেমের জায়গাটা বলেন, সেটা রাজনীতির মতোই আসলে এই জিনিসটা খেয়াল করা হয় না যে আমাদের যে এই কালচারাল অ্যাক্টিভিটিসগুলি এগুলো কিন্তু প্রচণ্ড মাত্রায় সিন্ডিকেশনের ভিতর দিয়ে চলে। আপনি যদি সিন্ডিকেটের লোক না হন, তাইলে কিন্তু হচ্ছে যে আপনার ওইখানে এন্ট্রি পাওয়াটাই মুশকিল। হ্যাঁ, ওই গতকালকে তো মনে হয় আল মাহমুদের জন্মদিন ছিল, তো ওনার উদাহরণ দিয়েই বলা যায় যে ধরেন উনি কিন্তু ওই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলেন ঢাকায়, এরকম নানান জায়গা থেকে লোকজন ঢাকায় আসতেন, একটা সেন্ট্রাল আড্ডা হইতো, দেখা যেত ওই আড্ডার মধ্যেই হচ্ছে যারা সাহিত্য সম্পাদক আছেন পত্রিকার, ওনারা হচ্ছে থাকেন। তো ওনাদের সাথে যদি খাতির টাতির না থাকতো, তাইলে কিন্তু আপনার পত্রিকায় ছাপা হইতো না। তো এইটা ধরেন সেই 60s থেকে ঢাকা শহরে শুরু হইল, এইটা তো 90s 2000 পর্যন্ত চলছে, মানে এই ধরেন অনলাইনে একটা স্পেয়ারে তৈরি হওয়ার আগ পর্যন্ত। কিন্তু এটা তৈরি হওয়ার পরেও আমাদের এখানে সাংস্কৃতিক যে একটা সিন্ডিকেশন, এটা খুবই স্ট্রংলি ছিল এবং স্ট্রংলি আছে। আমি হচ্ছে ইয়ের পরে ওই যে 5ই আগস্টের পরে ডিসেম্বরে চিটাগাং একটা প্রোগ্রামে গেছিলাম। তো ওখানে ওনাদের সাথে ইয়াং ছেলেদের সাথে কথা বলতেছিলাম। একজন থিয়েটারের কর্মী ছিল, তো উনি বলতেছিল যে ভাই, এখন 5ই আগস্ট গেছে, এখনও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বললে আমাকে কিন্তু খুব হেয় করে। মানে বাংলাদেশে এমন একটা থিয়েটার গ্রুপ পাবেন না যারা হচ্ছে ওই প্রো আওয়ামী লীগার না। এইটা একদম আপনি ওয়ান টু অল, মানে কিছু এক্সেপশন হয়তো আছে, কিন্তু এমন কোনো পত্রিকার সাহিত্য সম্পাদক পাবেন না যারা প্রো আওয়ামী লীগার না। এবং এটা নাটক, সিনেমা, সব জায়গাতেই, মানে আমাদের যে সেগমেন্টগুলি আছে, এই সেগমেন্টগুলিতে দেখবেন যে আপনি ওই সার্টেন যে আপনি যেটা বলতেছিলেন যে আটকায় যাওয়ার মতো ব্যাপার, ওই সার্টেন আইডিওলজিতে যদি আপনি বিলিভ না করেন, তাইলে কিন্তু আপনি ওই জায়গায় এন্ট্রি পাবেন না। তো আল মাহমুদের ক্ষেত্রে কি হয়েছিল, উনি কিন্তু এন্ট্রি পাইছিলেন, কিন্তু যেই উনি ওই জায়গাগুলি থেকে সরে আসছেন, তখন কিন্তু ওনার জন্য এন্ট্রি বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এইটা উনি যেহেতু একটা ফিগার হয়ে উঠছিলেন, তারপর সরে আসছেন, এই ক্ষেত্রে চোখে পড়ে। কিন্তু একটা ইয়াং ছেলে যে কবিতা লিখতে চায় এবং সে যদি ধরেন ওই বাঙালি জাতীয়তাবাদের জায়গাতে বিশ্বাস না করে, সে যদি হচ্ছে ওই ইন্ডিয়ান বাংলার যে এস্থেটিক্স সেটাতে বিলং না করে, সে যদি একটু অন্যরকম কিছু কথা বলতে চায়, প্রো বাংলাদেশি যে অ্যাস্থেটিক্স, ওই জায়গাগুলিকে যদি একটু আপহোল্ড করতে চায়, তাইলে দেখবেন তার এন্ট্রি আসলে বন্ধ হয়ে গেছে খুব অটোমেটিক্যালি। মানে
এইটা যে কীরকম এটা আসলে যেহেতু প্রত্যেকটা সিন্ডিকেটের মতো, যেমন গার্মেন্টস ব্যবসা একটা সিন্ডিকেট আছে, আপনি যদি এই ব্যবসায় না ঢুকেন আপনি কিন্তু বাইরেরটা জানবেন না। তো শিল্প সাহিত্যের ব্যাপারগুলি এরকম, আপনি যদি সিন্ডিকেটের ভিতরে না থাকেন আপনি কিন্তু টের পাবেন না যে এখানে সিন্ডিকেটটা কীভাবে কাজ করতেছে আর কি। আমার কথাই যদি বলেন, আমি তো ওই সিলেট গেলাম হচ্ছে গত সপ্তাহে, তো আমি তো ধরেন 25-30 বছর ধরে কবিতা লিখতেছি। তো যারা লেখে কবিতা লেখে তারা তো মোটামুটি আমার নাম জানার কথা, কিন্তু আমি গিয়ে খুব অবাক হইলাম যে ওরা মানে আমি যে ধরেন কবিতা লিখি এই জিনিসটা ওরা জানে না কেন? কারণ হচ্ছে যে ধরেন পত্রপত্রিকায় তো আমার কবিতা ছাপা হয় না, বা ধরেন যে ছোট ভাই বড় ভাইদের গ্রুপে ওরা চলাফেরা করে সেখানে তো আমার নাম নাই। তো আপনি দেখবেন যে এন্ট্রি ব্যারিয়ারগুলি খুবই স্ট্রং লেভেলে আছে। আপনাকে শিল্প সাহিত্য করতে হবে, মানে আপনার সার্টেন আইডিওলজিতে বিলং করতে হবে, তা নাহলে আপনি এন্ট্রি পাবেন না। তো এই এন্ট্রি ব্যারিয়ারগুলি আগেও ছিল, এখনও আছে। মানে এটা 5ই আগস্টের সাথে এই জায়গার কোনো ভাই আমরা যদি এই কালচারাল ফ্যাসিবাদের যে ব্যারিয়ারগুলা এগুলোকে যদি আমরা বলি, এটা কি রাষ্ট্রীয় কোনো বিষয় নাকি সামাজিক একটা চাপ? এইটাকে ওই যে আমি একটু আগেই কথা বলতেছিলাম যে আসলে ফ্যাসিবাদ বলার একটা সুবিধা আছে। আমি অ্যাটলিস্ট হচ্ছে 3টা সুবিধা দেখি। যে আমি কিন্তু গত ধরেন 5-7 বছর ধরে কথা বলি, আমি কিন্তু ফ্যাসিবাদ খুব একটা ইউজ করি নাই। ইউজ না করার কারণটা হইতেছে এইখানে একটা মানে ওই যে 3টা কথা বলা যায়। একটা হচ্ছে আপনি যখনই এই আওয়ামী লীগের এই দুঃশাসনটাকে ফ্যাসিবাদ বলবেন তখন কিছু ওই ডেফিনেশনাল তর্ক চলে আসে যে না, কোনো ফ্যাসিবাদ তো অন্যের ভাড়া খাটে না। ইন্ডিয়ার যেমন একটা পুতুল সরকার ছিল, এই ফ্যাসিবাদের সাথে তো যায় না, এরকম একটা সিডো তর্ক তৈরি করা যায়। সেকেন্ড হচ্ছে আসলে ফ্যাসিবাদ বললে যা হয় এটা যেন একটা ইন্টারন্যাশনাল টার্মিনোলজির সাথে একটা রিলেশন তৈরি করা যায়, ইউরোপিয়ান একটা টার্ম আমি কয়েন করলাম। তারপরে হচ্ছে ফ্যাসিবাদের যে উল্টাটা সেটা তো হচ্ছে আসলে লিবারালিজম, কিন্তু লিবারালিজম তো আসলে ফ্যাসিবাদকে প্রোটেক্ট মানে আটকাইতে পারে না। তো কিন্তু আপনি অন্যকে ফ্যাসিবাদ বলার মাধ্যমে আপনি যেন লিবারাল হইতে পারতেছেন, এইটা একটা সেকেন্ড ঝামেলা। থার্ড ঝামেলাটা আমি যেটা দেখি, যেটা সবচেয়ে কোর, আমি মনে করি বাংলাদেশে একটা ফ্যাসিবাদ নাই তা না, কিন্তু সেটা হচ্ছে একটা বাংলাদেশি ফ্যাসিবাদের মতো আছে। সেটা হচ্ছে একটা বাম বাকশালী কালচারাল ফেনোমেনা আছে। আপনাকে বাম বাকশালী ওই কালচারাল ফেনোমেনার মেম্বার হইতে হবে। আমি দেখি যে এইটা হচ্ছে সমস্যা বাংলাদেশে। দেখবেন যে 60-70 থেকে শুরু করে আপনি এমন কোনো সাহিত্যিক ভালো খারাপ যেই হোক, আপনি ওই বাম ঘরানার লোক হইতে হবে। আপনি যদি মানে এটা খারাপ না, কিন্তু হচ্ছে যে আপনাকে একটা সার্টেন আইডিওলজিতে বিলং করতেই হবে। এই যে একটা ম্যান্ডেটরি জায়গা তৈরি হয়েছে, এটা থেকে তো বের হওয়া হয় নাই। তো এটাকে যদি আমরা কালচারাল ফ্যাসিজম বলি, আমার ধারণা এক ধরনের আদারিং করা হবে, এই জায়গাটাকে অনেক বেশি ঢাইকা দেয়া হবে। এইখানে যে একটা বাকশালী ফেনোমেনা তৈরি হয়েছিল 1975-এ, সেখানে কিন্তু বামরা অ্যালাইন ছিল। এখানে হয়তো ওই যে কি বলবো বিপ্লবীরা ছিল না, কিন্তু একটা বড় মোটা দাগে একটা বাম বাকশালী ফেনোমেনা তৈরি হয়েছে, কালচারাল ফেনোমেনা তৈরি হয়েছে। আপনি এটার বাইরে গিয়ে বাংলাদেশে যেমন রাজনীতি করাটা কঠিন, বাংলাদেশে আসলে যে কোনো কালচারাল অ্যাক্টিভিটিস করাটা খুব কঠিন। এবং আমি দেখি যারা আসলে এটার বিরোধিতা করতে চান, এমন জায়গা থেকে বিরোধিতা করেন যে আসলে বেসটাকে ওনারা আসলে কোশ্চেন করতে পারেন না। তো আমি মনে করি যে এই কালচারাল ফ্যাসিজম না বলে একটা বাম বাকশালী বয়ানটা মোর অ্যাকুরেট হবে আর কি আমাদের জন্য, যদি আমরা জায়গাটাকে একটু স্পষ্টভাবে লোকেট করতে চাই। তাহলে ভাইয়া এই যে বাম ঘরানার যে বিষয়টা চলে আসলো, এই জায়গাটা কি তাইলে ডিরেক্টলি ওই রাজনৈতিক শক্তিটাকেই তো রিলেট করতেছে? হ্যাঁ, ওনারা হচ্ছে যে ধরেন এক ধরনের রাজনীতিকে হচ্ছে ওনারা অবিসম্ভাবী করে তুলছেন, যে আপনাকে রাজনীতি করতে হইলে এই বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করতে হবে। এইটা তো আসলে খুব স্পষ্ট হয়েছে ওই যে মুক্তিযুদ্ধের পর থেকে আর কি। ওনারা মুক্তিযুদ্ধকে একটা বাঙালি জাতীয়তাবাদের ন্যারেটিভ হিসেবে বানাই ফেলছেন, অথচ আপনি ওই সময়ের যদি মানুষের কথাবার্তা শোনেন, লেখালেখি দেখেন, ওইসবের জায়গাতে কিন্তু আমাদের হচ্ছে ফ্রিডমটা একটা ঘটনা ছিল। আমরা বাঙালি জাতীয়তাবাদ এস্টাবলিশ করব, সেটা কিন্তু হইতেছে মুক্তিযুদ্ধের পরের ঘটনা। মানে এরপরে এটাকে এইভাবে প্রমাণ করা হয়েছে যে আমরা বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে গিয়ে মুক্তিযুদ্ধ করছিলাম, কিন্তু এইটা হচ্ছে ওই বরং হচ্ছে মুক্তিযুদ্ধকে ওইভাবে পোর্ট্রেট করা হয়েছে। এবং এই পোর্ট্রেট করার ফলে যেটা হয়েছে, আপনি যেখানেই বাঙালি জাতীয়তাবাদ নাই সেটা যেন আপনি বিরোধী হয়ে গেছে। কিন্তু হোয়ারেজ
মানে বাঙালি জাতীয়তাবাদী ইটসেলফ হচ্ছে মুক্তিযুদ্ধের একটা প্রো ইন্ডিয়ান ন্যারেটিভ। মানে আপনি যখনই বাঙালি বলতেছেন তখন তো আর আসলে বাংলাদেশকে আপনি আপহোল্ড করেন না, বরং এটা ধীরে ধীরে এন্টি বাংলাদেশি একটা পজিশন হয়ে গেছে। আপনি ওই আমার একটা এক্সাম্পল হচ্ছে, আপনি আমাদের এখানে পত্রপত্রিকায় দেখবেন যেগুলি বিনোদন পাতা, যেগুলি সাহিত্য পাতা, এগুলিতে দেখবেন যে কলকাতার সিনেমা নাটক সব একসাথে আসে, মানে যেন দুইটা এক দেশ। তো এটা তো সাম কাইন্ড অফ এন্টি বাংলাদেশি পজিশন আর কি, যে ওনারা এই প্রো বাঙালি কালচারটাকে আপহোল্ড করতে গিয়ে ওনারা হচ্ছে হ্যাঁ হ্যাঁ মানে কলকাতার যে লিগাসিটা সেটাকে কন্টিনিউ করাটাই কি মনে করতেছেন যে আসলে ঘটনা। তো এইটা তো সাম কাইন্ড অফ আসলে বাংলাদেশ বিরোধী ঘটনা। ওই ঘটনার যে ধরে ভাই তাইলে আমাদের যে এখন দৈনন্দিন নাটক, সিনেমা, গান বা যত কিছু সাংস্কৃতিক অঙ্গনে যেটা ঘটতেছে, সে জায়গায় যদি এই ইনফিল্ট্রেশনগুলোর একটু দর্শকদের সুবিধার জন্য উদাহরণগুলো যদি আমরা একটু দিতে পারি বা আর একটু ক্লিয়ার করে যদি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, আমার আসলে তো খুব বেশি জিনিস দেখা হয় না তো, কিন্তু এইটা তো আসলে অল অ্যারাউন্ড। মানে আমি যেটা দেখি যে এই জায়গা থেকে বরং এর বাইরে থেকে যে ঘটনাগুলি ঘটতেছে, মানে এটাকে কাউন্টার করে, যেমন ধরেন ওই যে লোকাল ল্যাঙ্গুয়েজের নাটক শুরু হয়ে গেছে, ওই যে এটা তো অনেকদিন ধরে নোয়াখালীর নাটক, বরিশাল্লা নাটক, যেন হইতেছে যে আপনার কলকাতার যে ভাষা এইটা যেন হচ্ছে মেইন স্ট্রিম ভাষা, আর এর বাদে বাকি যা কিছু আছে সেগুলি যেন হইতেছে আমাদের হচ্ছে লোকাল। এটার খুব মানে আমার একটা ফেভারিট এক্সাম্পল হচ্ছে মোহাম্মদ শহীদুল্লাহরা যখন ওনারা বাংলা একাডেমি করলেন বাংলাদেশে পাকিস্তান পিরিয়ডে আইসা, তখন 1965 সালে হচ্ছে ওনারা একটা বাংলা ভাষার অভিধান করলেন। সেই অভিধানটা হইল হচ্ছে বাংলা ভাষার আঞ্চলিক অভিধান। ওনারা মনে করলেন মেইন অভিধান তো কলকাতায় লেখাই আছে, আমরা শুধু আঞ্চলিক ভাষাগুলিকে ঢুকাবো। তো এই যে একটা ইনফিরিয়রিটি তৈরি হয়েছে, এইটা থেকে তো আমরা এখনো বের হইতে পারি নাই। কারণ হচ্ছে যে আমরা যে আসলে কালচারটাকে লোকেট করি, আমি এই লোকেশনের জায়গাটাতেই সমস্যা দেখি। তো ওই যে কিছুদিন আগে আমি এইটা নিয়ে আলাপ হচ্ছিল একজনের সাথে, তো তখন ওনারা আমাকে বলতেছিলেন যে আসলে বাংলাদেশে তাইলে কলকাতার ব্যাপারটা এত প্রমিনেন্ট হয়ে উঠলো কীভাবে। আমি তখন একটা জিনিস হিস্ট্রিতে অনেকে খেয়াল করেন না, কিন্তু এটা খুব খেয়াল করা উচিত যে 1947-এর পরে ঢাকা শহরে যারা মুসলিম, যদি আপনি দেখেন যে কারা কারা মেন কণ্ঠস্বর হয়ে উঠছে, ইন্টেলেকচুয়াল হয়ে উঠছে, এদের সবাই কিন্তু হচ্ছে কলকাতা ফেরত লোকজন। এবং কলকাতাতে অন্তত 25% হচ্ছে মুসলমান ছিল। এর মধ্যে যারা শিক্ষিত মধ্যবিত্ত মুসলমান ছিল সবাই কিন্তু হচ্ছে পাকিস্তানে চলে আসছে, এবং ওনাদের লিগাসি কিন্তু কলকাতার লিগাসি। এবং ওনারা যখন বাংলাদেশে আসার পরে কালচারাল আইকন হয়ে উঠছেন, ওনারা কিন্তু কলকাতার ওই লিগাসিটাকেই হচ্ছে আপহোল্ড করছেন। আপনি ঢাকার সাহিত্য সমাজেও দেখবেন এটা আছে, মফস্বল থেকে আসছে, কিন্তু ওনারা কোথেকে আসছেন? ওনারা তো কলকাতা থেকে আসছেন। এই যে লিগাসিটা, এটা হচ্ছে আমাদের এখানে যা কিছু বাংলাদেশি, যা কিছু একটা অরিজিনাল মিনিংয়ের মধ্যে আমরা নিয়ে আসতে চাই, এটা হচ্ছে লোকালাইজ করা, এটাকে আঞ্চলিকতা, সাব স্ট্যান্ডার্ড ইয়াতে নিয়ে আসা। যেমন ধরেন আপনার আমেরিকান সাহিত্য আর ব্রিটিশ সাহিত্য দুইটাই কিন্তু ইংরেজি ভাষার সাহিত্য, কিন্তু দুইটাই ইন্ডিপেন্ডেন্ট ঘটনা কিন্তু। এবং আমেরিকানদেরকে এটা এস্টাবলিশ করতে 150 বছর লাগছে। এটা আবুল মনসুর আহমেদের কিছু লেখায় পাবেন যে উনি পুরো হিস্ট্রিটা বলছে আমেরিকান সাহিত্য কিভাবে ইন্ডিপেন্ডেন্ট সাহিত্য হয়ে উঠলো। তো আমাদের এখানেও এই ঘটনা যে বাংলাদেশে যেটা সাহিত্য সেটা যেন সাব স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে আমাদের একটা জাস্ট একটা ধারা, আঞ্চলিক ধারা, এটা যেন কোনো আমাদের কোনো স্ট্যান্ডার্ড না। এই যে জায়গাটা, এইটা হচ্ছে আমাদের দেশে যারা শিল্প সাহিত্য করেন বা করতে চান, ওনারা হচ্ছে এই জায়গাটাকে নোটিসই করতে পারেন না। এবং এই নোটিস না করার পিছনে পলিটিক্যাল ইন্ধনটা আছে আর কি, যে আপনি যদি এর বাইরে যান তাহলে সিন্ডিকেশনের বাইরে চলে যাবেন, পলিটিক্যাল বেনিফিটগুলি পাবেন না। তো এই সব জায়গা থেকে এই চিন্তাগুলিকে আসলে আটকায় রাখা হয়েছে, আমি এটা ফিল করি আর কি। এটা নাটক সিনেমা সব জায়গাতেই আছে, মানে উদাহরণের অভাব নাই। সংস্কৃতির যে ভাই নিয়ন্ত্রণটা, এটা আসলে যে কথাটা বললেন যে এটা আসলে পলিটিক্যাল কিছু বেনিফিট আছে, সো এটা কি শুধুই পলিটিক্যাল নাকি এ জায়গায় ব্যবসা সংক্রান্ত বা আমরা যে টিভি চ্যানেলগুলোর যে ব্যবসা কেন্দ্রিক যে বিষয়টা দেখতেছি, তাহলে এটা কি শুধুই পলিটিক্যাল নাকি এটা ব্যবসা সংক্রান্ত, নাকি আমরা মধ্যবিত্ত যারা তারাই এটাকে টিকায় রাখছি? হ্যাঁ, এখানে মাল্টিপ্লিসিটি আছে, অনেকগুলি কারণই আছে। আমি ওই যে আওয়ামী লীগের আমলে তখন বলতেছিলাম যে আপনি যদি খুব সিম্পল ফ্যাক্ট, খুব সিম্পল ডাটা, এগুলি
আসলে খেয়াল করা হয় না। যেমন যে টিভি চ্যানেলগুলি আছে যে 40-45টা, এর মধ্যে একটা ডেটা আমি দেখছিলাম, এর মধ্যে সম্ভবত 2টা কি 3টা হচ্ছে বিএনপির আমলে দেয়া, বাকি 40টা টিভি চ্যানেলের লাইসেন্স হচ্ছে আওয়ামী লীগ আমলে দেয়া। তো যারা আওয়ামী লীগ আমলের লাইসেন্স পাইছে ওরা তো পলিটিক্যালি পাইছে, মানে এখানে পলিটিক্স না থাকার তো কোনো কারণ নাই। আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি একটা সার্টেন আইডিওলজিতে বিলং করেন তাহলে তো আপনি সার্টেন জায়গায় অ্যাক্সেস পাইতেছেন, এটার তো একটা ব্যবসায়িক সুবিধা আছেই। মানে আপনি এইগুলি তো মানে অটো চলে আসে আর কি। মানে যেমন ধরেন আগের সময়ে যারা ধরেন ওই বাংলা একাডেমি পুরস্কার পাইছে, ওনারা তো আসলে ওই মানে ওই আইডিওলজিতে বিলং করে বলে পাইছে, এবং ওইখানে সমাজের যে পাওয়ারফুল লোকজন আছে তাদের সাথে একটা এন্টিটি তৈরি হয়েছে। তো পলিটিক্যাল ব্যবসায়িক এই জিনিসটা আছে, কিন্তু আরেক তার চাইতে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আসলে ওই সামাজিক বা সাংস্কৃতিক জায়গাটা। এটা কেন? কারণ হচ্ছে যে আজকে যারা আওয়ামী লীগ করতেছে তারা কিন্তু কালকেই বিএনপিতে জয়েন করে ফেলতে পারে, তার কিন্তু কোনো লিগাসি নাই। সে বলতে পারবে যে আমি তখন বাধ্য হয়ে গেছিলাম, ভাই বুঝেন তো ব্যবসা পাতি করতে হয়, পলিটিক্স, এই কারণে আমি এখন ঠিক আছে, এখন তো ভাই বিএনপি বা এখন জামাত বা এনসিপিতেও যোগ দিবে লোকজন। এই কিন্তু যারা সাহিত্যিক, যারা ধরেন একটা গান লিখে ফেলছে, হ্যাঁ মানে শেখ হাসিনাকে নিয়ে একটা কবিতা লিখে ফেলছে, এখন সে তো ওই যে আপা তোমার আব্বাকে আব্বা বইলা ডাকি যে বইলা ফেলছে, সে তো এখন আব্বা বইলা মানে না ডাকলে এটা তো সে ডিলিট করে দিতে পারবে না, এটা তো তার সাহিত্য ক্যারিয়ারের মধ্যে এটা পার্মানেন্ট হয়ে গেছে। যেই কারণে আপনি দেখবেন যে পলিটিক্যালি লোকজন দল চেঞ্জ করলেও সাহিত্যিক জায়গা থেকে দল পারবে না, কারণ হচ্ছে তার যে এই গত 15-20 বছরে যে সাহিত্য কইরা আসছে এটার ভ্যালু তো জিরো হয়ে যাবে। তো এখন সে না পারলেও হচ্ছে যে ওইটার পক্ষে উকালতি করবে। সে হয়তো পলিটিক্যাল বেনিফিট পাইছে, সে হয়তো ইকোনমিক বেনিফিট পাইছে, কিন্তু তার চাইতে বড় হচ্ছে সে তো একটা শিল্প সাহিত্যিক হিসেবে সে সমাজ অ্যাস্টাবলিশ থাকতে চায়। এখন যদি ওই ধারাটা মানে অ্যাস্টাবলিশ না থাকে বা সে ওইটার পক্ষে উকালতি না করে, তাইলে তার শিল্প সাহিত্য তো ভ্যানিশ হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এবং এটা কিন্তু হিস্ট্রিক্যালি হইছেও, মানে অনেক দেশেই আপনি দেখবেন যে অনেক সাহিত্যিকদেরকে আমরা অনেক বড় বড় বলে ভাবতাম, কিন্তু যখন পলিটিক্যাল জায়গাগুলিকে আমরা নতুনভাবে দেখতে শুরু করছি, যেমন ধরেন ওরিয়েন্টালিস্ট রাইটার যারা ছিলেন পাশ্চাত্যের, ওনারা হয়তো কিছু ওনাদের এক্সিলেন্স ছিল, কিন্তু আমরা তো ওনাদের এখন রোগগুলি দেখতে পাই, এবং ওনাদেরকে তো আর ওই মাত্রায় আমরা আসলে অ্যাপ্রিসিয়েট করতে পারি না। তো এই ক্ষেত্রেও এরকম হবে, যাদের সাহিত্যিক এক্সিলেন্স আছে, যারা হচ্ছে পলিটিক্যাল কারণে ইকোনমিক্যাল কারণে ওনাদের এই জায়গাগুলিকে স্যাক্রিফাইস করছেন, মানে নিজেদের প্রতি ট্রুথফুল ছিলেন না, তাদের সাহিত্য তো আসলে থাকবে না, কালে কালে চেঞ্জ হবে। হ্যাঁ, আরেকটা বিষয় ভাই, যেটা মানে আমরা যে কালচারাল ফ্যাসিজমের কথা বলতেছি, বা এই যে একটা সিন্ডিকেট ক্রিয়েট করে রাখা, বা যে বাম বাকশালী বয়ানের ওই জায়গাটা যে তৈরি করে রাখা, এই জায়গাটায় আসলে আইন, যেটা আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 যে বিষয়টা, এইটা আসলে কতটুকু ইম্প্যাক্ট ফেলছে? এইটা ভয়টাকে আরও এমপ্লিফাই করতে হেল্প করছে, কিন্তু আমার কথা হচ্ছে এই সেলফ সেন্সরশিপটাই আগে থেকেই ছিল। মানে ধরেন তখন হয়েছে কি, তখন দু একজন কথা বললেও মানে তারা আর বলতে পারতো না, এদেরকে তো আগেই সিন্ডিকেট দিয়ে আসলে আটকায় রাখা হয়েছিল। এখনও তো আসলে মিডিয়াতে ওই জায়গাগুলি আছে, মানে আওয়ামী লীগের তেল মারার জায়গায় বিএনপির তেল মারার জায়গাগুলি তৈরি হয়েছে। এখানে আসলে নতুন করে কিছু তৈরি হবে না, কিন্তু যারা একটু মানে ক্রিটিক্যাল চিন্তা করতে চায়, একটু নতুন করে ভাবতে চায়, একটু কথা বলতে চায়, ওই জায়গাটাকে দমায় রাখার জন্য হচ্ছে এই একটা করা হয়েছিল। এইটা আসলে খুবই তো মানে কি বলবো যে খুবই বাজে জিনিস ছিল, মানুষকে ভয় দেখানোর ঘটনা ছিল। কিন্তু আমার কথা হচ্ছে ভয়ের কালচারটা তার আগে থেকেই ছিল, বা এই যে অ্যাস্টাবলিশ করে রাখা হয়েছে আর কি। একটা ছেলে নাটক করতে চায়, একটা ছেলে হচ্ছে পেন্টিং করতে চায়, সে কিন্তু চারুকলাতে গিয়ে ওই বাম বাকশালী ঘরানার লোক না হয়ে সে পারবে না। তো এই যে সমস্যাটা, সেখানে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়তো আরেক দফা
বোঝা চাপাইছে, কিন্তু এইটা মেন ঘটনা ছিল না আর কি। এই অপারেশনের জায়গাটা এখানে অনেক আগে থেকে তৈরি করা আছে এবং এখনো খুব শক্তভাবে আছে। এই সেন্সরশিপের জায়গাটা ভাই, যেমন আমরা আসলে যেটা এইটাকে দুইটা পার্সপেক্টিভ থেকে দেখি, একটা হচ্ছে সেলফ সেন্সরশিপ, মানে সে আগে নিজ দায়িত্বে জিনিসটাকে সেন্সর করে ফেলতেছে, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় চাপ। একটা ছিল একটা রাষ্ট্রীয় চাপ, আর এই সেলফ সেন্সরশিপটা আসলে অনেক দিন ধরে চলে আসতেছে এবং হচ্ছে যে ধরেন অটো একভাবে অ্যাস্টাবলিশ হয়েছে আর কি, কিছু রিচুয়ালের মতো। যেমন ধরেন কিছু জিনিস যদি 50 বছর 100 বছর ধরে চলে, মানে ওই যে বাঙালি পনাটাকে ইয়ে করা, সেলিব্রেট করা, এইটা দেখা যাচ্ছে 1-2টা জেনারেশন, যেটা আপনি বলতেছিলেন যে অনেকের ওই যে হয়েছে কি যে ধরেন আমার বাপদাদারা শুনছে, মানে আমাদের বাপদাদা না, আমাদের বাপদাদারা তো চাষা টাষা ছিলেন, কিন্তু এখানে যারা আরবান শিক্ষিত, যারা 2-3 প্রজন্ম শিক্ষিত, ওনারা তো দেখছেন ওনাদের বাবারা মারা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শুনছে, ওনারা ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শুনছেন, তো ওনাদের কাছে মনে হয় এটা বিশাল ব্যাপার। কিন্তু আপনি একটা সার্টেন পপুলেশনের বাইরে এটার কোনো আসলে কোনো ইম্প্যাক্টই নাই, মানে 90% লোকই হচ্ছে এরা শুনে নাই। কিন্তু আমরা ছোটবেলা থেকে যেই পরিবেশে থাকছি, স্কুলে গেছি, শিক্ষিত বই পড়া লোকজনের সাথে মিশছি, আমি দেখছি যে ওনারা সবাই হচ্ছে রবীন্দ্রসঙ্গীত শোনেন এবং এটা শুনে কাঁদো কাঁদো হয়ে যান। হ্যাঁ, তো এইটার তো একটা চাপ তৈরি হয়, একটা চাপ তৈরি হয়। এই সেলফ সেন্সরশিপটাকে কি বলবো যে শুধুমাত্র রাজনৈতিক কারণে ওনারা ওই জায়গাগুলিতে আপহোল্ড করছেন তা না, মানে এখানে কিন্তু একটা চাপায় দেওয়া সংস্কৃতিরও ঘটনা আছে। ওই যে হ্যাঁ, এইটা ধরেন ওই যে উপনিবেশিকতার নিয়েও যেটা কথা হয় আর কি, যে 2-3টা জেনারেশন তো হইছে এবং ওনারা দেখছেন যে ওইভাবে কথা বলাটা স্ট্যান্ডার্ড। তো বাংলাদেশেও এরকম আমি দেখি যে বাঙালি জাতীয়তাবাদের বাম বাকশালী বয়ানের একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, আপনি চাইলেই ওইটা থেকে খুব সহজে কেউ বের হইতে পারবে না। ওইটাকে কনসাসলি আমাদেরকে লোকেট করে ওইটা নিয়ে কথা বলে ওই চাপটাকে ভাঙতে হবে সেলফ সেন্সরশিপের। ইয়াংদের উপরে, এখনকার যে জেনারেশন তরুণরা, তাদের উপরে এইটার প্রভাব কতটুকু দেখেন? আমার ধারণা এর প্রভাবটা কমতেছে, কারণ হচ্ছে যে মিডিয়া ডাইভার্সিফাইড হয়ে গেছে। আপনি ধরেন আমাদের সময় তো ভিসিপিতে সিনেমা দেখতাম আর কি আমরা, বা ইন্ডিয়ান চ্যানেলগুলি ছিল, ইন্ডিয়ান চ্যানেল ছাড়া আর কিছু দেখার উপায় ছিল না। তো এখন যখন ওই যে আমরা টরেন্টে সিনেমা ডাউনলোড করতে পারতেছি, নেটফ্লিক্স আসছে, এখন দেখবেন যে ওই সাউথ কোরিয়ান সিরিজগুলো অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে, এবং আমি দেখি ইয়াংদের মধ্যে তো আসলে ইন্ডিয়াকে আর কেউ ফলো করে না। এইটা ধরেন স্বাধীনতার পরপরই কিন্তু এটা শুরু হয়েছিল আমাদের এখানে। ধরেন আজম খান যখন গান গাইছে, যখন ব্যান্ডের সঙ্গীত হয়েছে আর কি, মিউজিক শুরু হয়েছে ব্যান্ড করা, 80s তো খুব একদম ফ্লারিশ করে গেছে। ওইটা দেখবেন ওখানে কলকাতা সংস্কৃতির সাথে কোনো যোগাযোগ নাই, আমরা হচ্ছে সরাসরি কপিকেট হচ্ছে, মানে কিন্তু একটা, এবং ওই কপিকেটের সাথে দেখবেন প্রত্যেকটা ক্যাসেটের মধ্যে 2-3টা করে হচ্ছে ফোক সং আছে, এবং এই যে নজরুলের গানগুলিকে রক অ্যান্ড রোল করা, এগুলি কিন্তু করছে ব্যান্ড মিউজিশিয়ানরা। তো এই জায়গাগুলি তো আটকে যাচ্ছে। আপনি দেখবেন যে জুলাইয়ের আমি তো দেখি অ্যাপ্রিসিয়েট করার মতো সিঙ্গার হচ্ছে আসলে সেজান কথা বা ওনার সাথে যে বন্ধুবান্ধবরা ছিল আর কি। তো দেখেন ওনারা কিন্তু কালচারাল যে গোষ্ঠী আমাদের এদের মধ্যে বিলং করে না। তো লোকজন যখন দেখতে পাবে যে এই কালচারাল গোষ্ঠীর মধ্যে বিলং করলে আমার কালচারাল আইডেন্টিটি তৈরি হচ্ছে না, এর বাইরে গিয়েও যখন আমি একটা ইউটিউবে একটা করতে পারতেছি, একটা কিছু নতুনভাবে একটা কিছু করতে পারতেছি, এবং তাদের স্বীকৃতির আমার দরকার নাই, তখনই তো লোকজন আস্তে আস্তে ফ্লারিশ করবে। আমি দেখি যে এই বাধাটা তো আছে, কারণ আপনাকে যদি একটা এস্টাবলিশ পত্রিকায় আজকে ধরেন টিবিএসে সমকালে বা ধরেন অন্য জায়গায় আপনার লেখা ছাপা হয়, ইন্টেলেকচুয়াল হিসেবে তো মনে হবে আরে আমার একটা ভ্যালু তৈরি হয়েছে, স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে, কিন্তু এই স্ট্যান্ডার্ডটা এক ধরনের আপনাকে সোশ্যাল মোবিলাইজেশন তো দিবে, পাওয়ার স্ট্রাকচারের সাথে এক ধরনের যোগাযোগ তৈরি কইরা দিবে। কিন্তু এইটা যারা সত্যিকার অর্থে চিন্তা করতে চান, সাহিত্য করতে চান, ওনারা তো ফিল করতে পারবেন যে আপনার সাহিত্য করার উদ্দেশ্য তো আসলে একটা কি বলবো যে সোশ্যাল রিকগনিশন পাওয়া না, একটা কিছু ক্রিয়েট করা, হ্যাঁ ইম্প্যাক্ট করতে পারা, একটা কিছু ক্রিয়েট করতে পারা। তো এই ক্রিয়েশনটাকে যখন আপনি প্রায়োরিটি দিবেন, তখন এই সোশ্যাল রিকগনিশনের জায়গাগুলি কমতে শুরু করবে। আমি দেখি যে এই চেষ্টাটা আগে থেকেও ছিল, এখনও এটা সম্ভব।
আপনি যদি জিনিসটাকে আরেকটু ফ্লোটিং করে দিতে পারেন আর কি, এই জায়গাগুলিকে স্পষ্ট করে দিতে ফ্লোটিং পারেন। করার জায়গাটা আসলে ভাই তাহলে অনলাইন অ্যাক্টিভিজমের জায়গাটা, যেমন আমরা যেগুলোর কথা বলতেছি এগুলো হ্যাঁ, সব হ্যাঁ। স্ট্যাবলিশ প্ল্যাটফর্ম, যেখানে হ্যাঁ, যাইতে হইলে একটা এন্ট্রি ব্যারিয়ার পার করে যেতে হুম, হচ্ছে। হুম, সে জায়গায় এখনকার সময় অনলাইন অ্যাক্টিভিজম, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আসলে কতটুকু কার্যকর? হ্যাঁ, না, না, এটা তো মানে এইটা একটা অপরচুনিটি তো দিচ্ছে। কিন্তু মানে জায়গাটা হচ্ছে যে ধরেন আমি যেটা মনে করি যে সবসময় মিডিয়ামটাই মুখ্য না আর কি। আমাদের আগে যেটা ছিল যে আপনাকে তো টিভিতে যাইতে হবে। মানে আপনি একটা গান ব্যান্ড বানাইছেন, একটা গান গাইবেন, টিভিতে যদি না যায় বা তাহলে ধরেন তো আপনি একজন কবিতা লিখতেছেন, যদি পত্রিকাতে না ছাপা হয়, তাইলে তো আপনার আসলে কবিতাই হয় না। রিকগনিশনটা হইল না। কিন্তু এখন এই জায়গাগুলি তো আসলে স্ক্যাটার্ড করতে পারতেছি। যদি আপনার তারপরেও এক ধরনের আসলে কি বলবো যে আপনি ইউটিউবে করলেও বা ধরেন অনলাইন অ্যাক্টিভিজম করলেও সেটা আসলে সার্টেন জায়গাতে কিন্তু আপনার রিকগনিশনের দরকার পড়ে। যেমন ধরেন কেউ যদি আপনাকে দেখে বলল যে ধরেন যে আরে উনি তো ভালো কথা বলে, যেমন ধরেন আমি তো অনলাইনে কথা বলি 4-5 বছর, তো হঠাৎ করে হচ্ছে মাস ছয়েক আগে মনে হয় পিনাকি ভট্টাচার্য হঠাৎ করে আমার নাম নিলেন আর কি। তো তারপর আমি দেখি যে হঠাৎ করে সবাই আমাকে চিনে ফেলছে। তো এই রিকগনিশনের জায়গাগুলি অন্য অনেকভাবে আসলে কাজ করে। মানে আপনি একটা ভালো আর্ট করলেন, ভালো একটা কবিতা লিখলেন, ভালো একটা চিন্তা করলেন, সেটা যদি আপনার সোসাইটিতে আপনার আশেপাশের লোকজন রিকগনাইজ না করে, তাইলে তো আসলে এটা খুব একটা ছড়াইতে পারে না। এটা ধীরে ধীরে ছড়ায়, কিন্তু এটার জন্য ইম্প্যাক্টটা অনেক কমে যায়। ইম্প্যাক্ট কমে যায়। আর হচ্ছে যে এইটা অনেক সময় ধীরে ধীরে ছড়ায়। মানে ধরেন ওই যে তখনও তো কাফকা ছিলেন, মানে তখনও তো ভ্যান গগ ছিলেন, ওনারা তো আসলে রিকগনিশনগুলি পান নাই। কিছুই পান না। কিন্তু এইটা তো যদি ওই জায়গাটাতে ওনারা যে আর্টটা ক্রিয়েট করতে পারছেন, এইটা পরবর্তীতে আসলে ক্রিটিকরা ধরতে পারছে। ক্রিটিকরা যখন বলতে পারছে যে না দেখেন এইটা এই জায়গা থেকে হচ্ছে গ্রেট আর্ট, তখন কিন্তু এটা ছড়াইছে। তো আমাদের এখানে তো আমার মনে হয় যে এই জায়গাটা আছে যে আমরা যদি কোনো কিছুকে ভালো মনে করি, সেটাকে আসলে ভালো বলতে পারতে হবে। এই বলার প্র্যাকটিসটা সমাজের মধ্যে যত আসবে, তখন এই যে জায়গাগুলি আছে, যে রিকগনিশনের জায়গাগুলি, এগুলি আনসেটেল হইতে থাকবে আর কি। আমার মনে হয় ওইটা জরুরি। অনলাইন প্ল্যাটফর্মে আছে বলেই কোনো কিছু ভালো বা খারাপ তা না আর কি। ক্রিয়েশন আসলে যে কোনো মিডিয়ামের ভিতর দিয়েই এক্সপ্লোর হইতে পারে আর কি। এখানে একটা জিনিস যেটা ভাই, মানে নিয়ন্ত্রিত যে কাঠামোটা, বা আমরা যেটাকে বলতেছি অ্যাপ্রুভাল বেসড কন্টেন্ট, যে এটা হইলে যাইতে পারবে, এটা হইলে যাইতে পারবে না, এটা থেকে বের হয়ে আসার আসলে উপায়টা কি তাইলে? সোসাইটিতে তো সাম লেভেল অফ কন্ট্রোল থাকবেই। মানে আমরা হইতেছি যে ধরেন ফেসবুকেরও তো ওই অ্যালগারিদম আছে। আমরা তো এটা হাসিনার আমলে খুব ভালোভাবে টের পাইছি যে অনেক লোকরে তো আসলে মানে রিচ একদম কমায় দেওয়া হয়েছে। এবং এইগুলো তো আসলে অ্যালগারিদম বেস যে তো তা তো না, মানে খুব স্ক্রুটিনি করে করেই এই জিনিসগুলি করা হয়েছে আর কি। তো একটা আপনি আমাদের এটা ভাবার কারণ নাই যে পত্রিকা মিডিয়াম থেকে সরে আমরা অনলাইন মিডিয়ামে আসছি বলে আমরা নিয়ন্ত্রণ, একটা স্বাধীনতা পেয়ে গেছি তা না। এখানেও নিয়ন্ত্রণের জায়গাগুলি কাজ করে। আপনি তো ফিলিস্তিন নিয়ে কোনো কথা বলতে পারবেন না, গাজা নিয়ে কোনো কথা বলতে পারবেন না, এটা নিয়ে। এবং এটার তো একটা ইম্প্যাক্ট আছে, যে সেলফ সেন্সরশিপের জায়গা। আপনি চাইলেও দেখবেন যে এটা নিয়ে মিউজিক খুব একটা তৈরি হচ্ছে না, কারণ আপনি কোথায় এটাকে প্লেস করবেন। আপনি একটা ওই যে জিব্রানের কথা আছে না, যে আসলে সত্যি কথা বলার জন্য দুইটা জিনিস লাগে, একজনের বলতে পারার মুখ থাকতে হয় আর শুনতে পারার কান থাকতে হয়। এই দুইটা না হলে ট্রুথ তো তৈরি হবে না। তো এইটা মিডিয়ামের যে কন্ট্রোলের জায়গাটা, এটা আছে আমাদের। হচ্ছে এই জায়গাটাকে আমরা যতটুকু ঠেকায় রাখতে পারি বা এইটার বাইরে গিয়ে যতটুকু অ্যাক্ট করতে পারি, ওইটাই আসলে একজন শিল্পীর স্বাধীনতা বা ফ্রিডমের জায়গাটা। আমাদেরকে, আমার কথা হচ্ছে যে কোনো মিডিয়ামেই একটা কন্ট্রোল থাকবে। এই কন্ট্রোলের জায়গাটাকে আমাদেরকে ক্রস করে যাইতে হবে, আমাদের ফ্রিডমের জায়গাটাকে অ্যাচিভ করার স্ট্রাগলটা করতে হবে। এটা করতে পারলে ভালো আর কি, নতুন নতুন কন্ট্রোল আসবে। তবে এই জায়গায় ভাই আমাদের যে শহুরে মধ্যবিত্ত যে জনগোষ্ঠীরা, যেটা আসলে বাংলাদেশে একটা মেইন স্ট্রিম আমরা যদি বলি জনগোষ্ঠী, শহুরে মধ্যবিত্ত যে জনগোষ্ঠী, এদের হাত ধরেই কিন্তু আমরা যে কালচারাল ফ্যাসিজমের কথা বলতেছি এটা কিন্তু টিকে থাকছে। কারণ আমাদের যেই গ্রামীণ জনপদের মানুষের সাথে কিন্তু এটার সম্পর্কটা খুব কম, বা তাদের উপর এটার প্রভাবও কম। এবং এখনও যদি আমরা দেখি তাদের সাংস্কৃতিক বিষয় আসলে কিন্তু তাদের যেই আবহমান কাল ধরে চলতেছে সেটা কিন্তু তারা চালায় যাচ্ছে।
শহুরে মধ্যবিত্ত জনগোষ্ঠী কিন্তু এই কালচারাল ফ্যাসিজম জিনিসটাকে এনেবেলার ছিল, আমরা যেটা বলে দেখতে পাই আসলে। তো এটার ক্ষেত্রে আপনার কাছে কতটুকু হ্যাঁ, হ্যাঁ, ওইটা তো আছেই। কিন্তু ওই যে আমি ওইটাকে তো বারবার বাম বাকশালী বয়ান বলতে চাচ্ছি আরকি। মানে আমার প্রশ্নটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, অ্যাকচুয়ালি যে আমাদের এই হ্যাঁ, যে শহুরে মধ্যবিত্ত যে হ্যাঁ, হ্যাঁ, জনগোষ্ঠীটা, সেটা বুঝে হোক বা না বুঝে হোক, আমরা হয়তো বা ওই জিনিসটাকে একটা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে সবসময় আগাইছি। সো সামনের দিনগুলোতে আসলে কি মনে হয় মানুষের মধ্যে কি সচেতনতা আসতেছে যে এই জনগোষ্ঠীটা কি আসলে এই বিষয়টা বুঝতে পারতেছে? যেমন আমি যদি কিছু উদাহরণ দিই, এর আগের আমলে সরকারের সময় তারা যেই নাটক সিনেমায় ক্রিয়েট করছে কিনা, আমরা কিন্তু জিনিসগুলোকে গিয়ে দেখছি, হলে গিয়ে টাকা দিয়ে হোক দেখছি, এবং জিনিসগুলো এনেবলার কিন্তু আমরাই ছিলাম। সো সেই জায়গাটা আসলে কতটুকু পরিবর্তন হচ্ছে? ওই জায়গাতে কনসাস হইতে পারাটা জরুরি। আমার কথা হচ্ছে যে এখানে ওই যে অনেকগুলি লেয়ার আছে। একটা জিনিস হচ্ছে যে আপনি ওই এইটার কি বলবো যে ধরেন এই জায়গাটা এই যে ধরেন অ্যাপ্রিসিয়েশন করার জায়গাটা এটাতেই আসি। ওই যে আমি বললাম না যে ২-৩ প্রজন্ম ধরে আমরা রবীন্দ্রনাথের গান শুনে আসতেছি এবং এটাকে মক্কারি করাটা আমাদের কাছে খুব খারাপ জিনিস মনে হয়। আমি আজকে মেমোরিতে দেখতেছিলাম ২-৩ বছর আগে এরকম ছিল। ওই যে ফারুকীর কিছু নাটক ছিল, ফ্যামিলি নাটক। ওইখানে হইতেছে যে সবাই মিলে বাংলা সিনেমার গান গাইয়া হচ্ছে হাসি ঠাট্টা করতেছে। যে কি যেন এরকম একটা ক্লিপ আছে আরকি যে পুরা গেছো ধরায়, এখন করতে হবে বিয়া, এই টাইপের আরকি। তো আমি ভাবতেছিলাম এখানে কোনো রবীন্দ্রনাথের গান নিয়ে কি কেউ ট্রল করতে পারবে? মানে তখন পারতো না, এখন পারলেও পারতে পারে আরকি। তো এই একটা অ্যাস্থেটিক্যাল স্ট্যান্ডার্ডটাকে রিভাইজ করতে পারাটা খুব কঠিন একটা কাজ এবং এটা একটা লং একটা কাজ। এইটা আমার কাছে প্রথম কথা মনে হয় আরকি। আর সেকেন্ড ঘটনা হচ্ছে এখানে যে আরবান মিডল ক্লাসের কালচার, আমাদের তো আসলে খুব একটা নিজেদের কালচার নাই। আপনি এই জন্য দেখবেন ওই যে আমি কয়েকদিন আগে একটা গান শেয়ার দিচ্ছিলাম, ভার্সিটির যে ছেলেমেয়েরা এরা দেখবেন যে হচ্ছে ওই কাজল দেওয়ানের গান গাচ্ছে এবং গান গায়ে সেলিব্রেট করতেছে আর কি। এখানে কিন্তু ইন্টার এক্সচেঞ্জ হয় ক্লাসের জিনিস। আপনি একদম খুব প্রাচীনকালেও যদি দেখেন রাজা বাদশাদের দরবারে যা লেখা হইতো ওগুলি কিন্তু ওই ফোক লোরগুলোকেই জনগণের ভিতরে যে কাহিনীগুলি চালু ছিল ওইটাকেই কিন্তু আপার একটা পলিশড ফর্ম করে এটাকে তৈরি করা হয়েছে। শেক্সপিয়ারের নাটকগুলি যদি দেখেন এগুলি কিন্তু ২-৩টা ধাপে পার হয়ে এসে তারপরে হচ্ছে শেক্সপিয়ার ওগুলিকে নাটক বানাইছেন। মানে কালচার কিন্তু আসলে ওই একটা গণমানুষের কালচার থেকেই তৈরি হয়। আমরা হচ্ছে আমাদের এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে ওই কালচারটাকে আমরা ঘৃণা করতে শিখছি আমাদের এই বাম বাকশালী বয়ানের কারণে, আমাদের বাঙালি জাতীয়তাবাদের কারণে। বাংলাদেশি মানুষের যে কালচার সেটাকে আমরা এক ধরনের হেট্রেটের ভিতরে রাখছি। ওই জায়গাটা তো আমার মনে হয় যে আমরা খেয়াল করলে ওই জায়গাটা থেকে বের হইতে পারবো আর কি। এটার একটা কনসাসনেস দরকার, বুঝতে পারাটা দরকার। আপনি যদি দেখেন কালচারাল জায়গাটাতে যেই ঝামেলাটা ছিল, আমি সরওয়ার ফারুকীর হচ্ছে একটা নাটক সিনেমাই আছে ওই যে সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি, ওইটা দেখার পর আমি লিখছিলাম ওইখানে আসলে সমস্যাটা কি। সমস্যাটা হচ্ছে যে পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট, যে অশিক্ষিত নেতা সে হচ্ছে শিক্ষিত ডিরেক্টরকে অপমান করে। মানে ওনারা চাচ্ছেন কি, ওনারা চাচ্ছেন যে আমাদের কালচারাল সুপ্রিমেসিটাকে হচ্ছে আমাদের পলিটিক্যাল লিডাররা স্বীকার করুক। ওনারা কিন্তু আসলে গণমানুষের কালচারটাকে চাচ্ছেন না। তো এই যে না চাওয়া এটা কিন্তু অনেক দিনের পুরনো, এবং নিজেদেরকে কালচারাল সুপ্রিমেসিতে মনে করা যে আমরা শিক্ষিত, আমরা শহরে থাকি, আমরা একটু বেশি জানি এবং তোমাদের কথা হয় না। দেখবেন যে কিছু লিখতে গেলে বানান ঠিক করে দেয়, কিছু বলতে গেলে হচ্ছে উচ্চারণ ঠিক করে দেয়। তো এইগুলি হচ্ছে আপনি যদি ফ্যাসিজম বলেন এইটা হচ্ছে ওই উপাদানগুলো থেকে হইতেছে বাইর হইতে হবে। মানে কোনো কিছু বাংলাদেশি বলে কোনো কিছু হইতেছে যে একটু লোকাল উচ্চারণে বলা বলে দু একটা বানান ভুল বলে তার যুক্তি তো ভুল হয়ে যেতে পারে না। এই যে জায়গাটা থেকে মানে আমি দেখি যে আমাদের এখানের সোসাইটি অনেক বেশি হচ্ছে যে জাত প্রথাটা ছিল অনেক দিনের পুরনো, সেই প্রথা থেকে আমরা বাইর হইতে পারি নাই। আমার চাইতে কেউ সোশ্যাল পজিশনে ছোট, আমি মনে করি তার কথা ভুল। আমার বস যে একটু বেশি বেতন পায়, 2 পজিশন উপরে আছে, সে যে কথা বলে আমি মনে করি এটা ঠিক, সেটা স্ট্যান্ডার্ড। এই যে একটা কি বলবো যে প্রচ্ছন্ন একটা জাত প্রথা রয়ে গেছে, সেটাকে যদি আমরা রিকগনাইজ করতে রাজি থাকি তাইলে এই কালচারাল জায়গাগুলিকেও আমরা অনেক বেশি ওপেন আপ করতে পারবো। আমি যেটা বলতেছিলাম যে
ওই যে ভার্সিটির ছেলেমেয়েরা হচ্ছে কিন্তু ওই ফোক গানগুলি গাইতে, কাজল দেওয়ানের গান গাইতে কিন্তু কোনো দ্বিধাবোধ করে না। কিন্তু আমরা যখনই এটা ভার্সিটির ছেলেমেয়েরা গায় তখন আমরা বুঝতে পারি আরে এটা তো সুন্দর জিনিস। আমি ওই যে মাইলসের গান নিয়ে বলতেছিলাম, ওই যে পলাশীর প্রান্তরে, সেটা কিন্তু 1993-94 গাইছে, কিন্তু এটারে কেউ রিকগনাইজ করে নাই। এটা কলকাতাতে অর্ক গাইছে, তারপরে সবাই আরে এটা তো অনেক ভালো গান। তো মানে ওই রিকগনিশনের জায়গাটা থেকে বাইর হইতে পারলে ভালো। যেমন ধরেন আমাদের এখানে বিটিআর বিদ্রোহ নিয়ে গান আছে একটা, হায়দার হোসেন খুব সুন্দর গান গাইছেন, এটাকে কিন্তু কাউকে রিকগনাইজ করতে ওইভাবে দেখবেন না, যে এটা সে খুব একটা স্যাডনেস নিয়ে যে নিজের দেশের লোক, হ্যাঁ মানে নিজের দেশের লোক নিজের দেশের লোকরে মারছে, এই বেদনার কথা আমি কেমনে বলি, এই মজলুমের কথা তো আমার বলতে হবে, এইরকম একটা ফিলিংস আছে। কিন্তু এইটার দেখবেন কোনো মানে আর্টিস্টিক রিয়েল মানে রিকগনিশন আমাদের এই শিল্প সাহিত্যের জায়গাতে তৈরি হয় নাই। বিটিআর বিদ্রোহের গান এখন এটা তো কবি সুমন গাইবে না, এটা তো নচিকেতা গাইবে না, এটা তো আমাদের দেশের লোকজনই গাইবে বা গাইতেছে, কিন্তু এইটা রিকগনাইজ করতে আমরা রাজি হইতে পারতেছি না। এই যে ধরেন সাহিত্যের প্যারামিটারগুলা, এইগুলিকে আমাদেরকে বদলাইতে হবে আর কি। এইটা যদি বদলাইতে রাজি থাকে, আমি দেখি যে এখানে অনেক বেশি আর্ট তৈরি হওয়া, ভাইব্রেন্ট আর্ট তৈরি হওয়া পসিবল। ভাই বদলানোর উপায়টা তাহলে কি? আমাদের কি তাহলে সেই পরিমাণ রিসোর্স নাই নাকি? না 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 না, সেই জায়গাগুলোকে আমরা আসলে কিভাবে, সেই বিকল্পটা কিভাবে আমরা তৈরি করব? বিকল্প না, আমার কথা হচ্ছে জায়গাগুলি আছে, জায়গাগুলিকে দেখতে রাজি হইতে হবে। আমরা হচ্ছে যেভাবে জিনিসগুলিকে দেখতেছি, সেই জিনিস দেখার জায়গাগুলো হচ্ছে কে কোশ্চেন করতে পারতে হবে। আমি এটাকে গ্রেট বলতেছি, কেন গ্রেট বলতেছি? এটাকে ভালো বলতেছি, কেন ভালো বলতেছি? কি কারণে ভালো? সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি, তাইলে আমার ধারণা হচ্ছে এই যে আর্টগুলিকে আমরা বুঝতে পারবো আর কি। যে আমাদের কাছে হইতেছে যে ধরেন একটু কঠিন কঠিন বাংলা বলল, একটু সংস্কৃত বেসড ওই তৎসম শব্দ বলল, এইটা আমাদের কাছে মোর পোয়েটিক মনে হয়। মানে এই কারণ হচ্ছে এগুলি সাধারণ লোকজন জানে না। আপনি যদি সাধারণ ভাষায় কথা বলেন, সাধারণ ভাষায় কবিতা লেখেন, তাইলে এটা ইনফিরিয়র মনে হয়। আপনি পর্বত বললে খুব সুন্দর মনে হয়, সমুদ্র বললে খুব সুন্দর মনে হয়, কিন্তু আপনি যদি পাহাড় বলেন, আপনি যদি দরিয়া বলেন, তাইলে ইনফিরিয়র মনে হয়, আঞ্চলিক মনে হয়। এই যে মনে হওয়া, এইগুলিকে কোশ্চেন করতে পারতে হবে আর কি, যে এই দেখাগুলি তো আসলে ঠিক কি না, বা আমি কোন জায়গা থেকে দেখতেছি। আমাদের দেশের মানুষ যেগুলি বোঝে, সব মানুষ যদি বুঝে ফেলে, দেখবেন আর্ট ফিল্মের এই সমস্যাটা আছে যে সবাই বুঝে ফেলে এটা আর্ট ফিল্ম হইল না। আর্ট ফিল্ম হইতে হইলে কিছু মানুষ না বুঝে থাকতে হবে, টুইস্ট থাকতে হবে। কিন্তু অথচ গ্রেট আর্টগুলিকে আপনি দেখেন, দুনিয়ার যে কোনো গ্রেট আর্ট আপনি খুবই সিম্পলিস্টিক এবং খুব ইজি কানেক্ট করতে পারবেন। হায়ার আর্ট হয় না তা না, হায়ার থট হয় না তা না, এগুলি তো আছে। কিন্তু কোনো জিনিস পপুলার বইলে হচ্ছে একটা কম আর্টের জিনিস, এই ধারণার জায়গাগুলি থেকে বের হইতে পারাটা জরুরি। আমার ধারণা আমাদের এখানে মানে কি বলবো, যে অনেক ভালো আর্ট আছে যেগুলির রিকগনিশন নাই। কারণ হচ্ছে আমরা যেভাবে আর্টকে দেখি, সংস্কৃতিকে দেখি, এইটা খুব হাইলি পোলারাইজড এবং হচ্ছে ওই ভুল একটা জায়গা থেকে দেখা। এখানে বাংলাদেশে উপনিবেশ আসলে ডাবল উপনিবেশ হয়েছে, এটা শুধু ব্রিটিশ উপনিবেশ হয় নাই, এখানে কলকাতারও একটা উপনিবেশ আছে। আমরা হয়তো ব্রিটিশ উপনিবেশকে রিকগনাইজ করতে রাজি আছি, কিন্তু ভায়া ব্রিটিশ যে কলকাতা উপনিবেশ আছে, সেটাকে আমরা এখনো রিকগনাইজ করতে রাজি না, বুঝতে রাজি না। আমি দেখি যে এটা বুঝতে রাজি না। যদি বুঝতে রাজি হই, অ্যাটলিস্ট কোশ্চেন করতে রাজি হই, তাইলে আমাদের আর্ট কালচারের জায়গাগুলি আমরা দেখতে পাবো। এবং একটা হয়েছে কি, আপনি যখন আপনার শক্তিটাকে টের পাবেন, তখন তো আপনি এক্সপ্লোর করতে পারবেন। আপনি যদি মনেই করেন যে আমি আসলে ইনফিরিয়র, আমার কিছু হয় না, আমার এখানে কিচ্ছু নাই, তাহলে তো মুশকিল। কারণ হচ্ছে, আরেকটা কারণ হচ্ছে, এখানে যা কিছু আছে বেশিরভাগই হচ্ছে ওরাল, এবং রিটেন ফরম্যাটে আসা শুরু করছে কিন্তু হচ্ছে ব্রিটিশ আমল থেকে। কিন্তু এর আগে যে ওরাল ফরম্যাটটা আছে, সেটার প্রতি হচ্ছে আমাদের এক ধরনের নেগলিজিয়েন্স আছে, যে এটা মুখের কথা, যেন এটার কোনো দাম নাই। আপনার একটা লিখিত জিনিস যত ট্র্যাশই হোক, মানে এবং একটু পশ ভাষাই হোক, সেটা যেন অনেক ভালো। তো এই যে ভালো খারাপ আমরা কোন জায়গা থেকে দেখতেছি, এইটাকে নতুন করে বিবেচনা করতে পারাটা দরকার। এখানে ভাই আরেকটা বিষয়, যে আমাদের যেই বাংলাদেশে একটা সক্রিয় একটা ধর্ম, দেশপ্রেম, বা এই যে একটা পরম্পরা, এই যে আমাদের যেই চলে আসতেছে অনেক দিন ধরে, এই জায়গায় আসলে কতটুকু আমাদের সামাজিক যেই
মূল প্রেক্ষাপট যেটাকে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের প্রো বাংলাদেশি, এই জায়গাটার সাথে আসলে এখন যে ধারাটা চলতেছে এই জায়গার ক্ল্যাশিং পয়েন্টগুলো কোন কোন জায়গায়? একটা উদাহরণ দিলে হয়তো ব্যাপারটা স্পষ্ট হবে। এখন যারা ধরেন গল্প লিখতে চায়, সাহিত্য করতে চায়, ওদেরকে দেখবেন আমাদের ছোটোবেলাও ছিল যে তুমি কি বিভূতিভূষণ পড়ছো, তারাশঙ্কর পড়ছো, মানিক বন্দ্যোপাধ্যায় পড়ছো, তা নাহলে তো তুমি আসলে সাহিত্য পড়ো নাই। তো ওনাদের সাহিত্য খারাপ এটা আমার কথা না, কিন্তু আপনি যদি আমাদের অঞ্চলের মানে বাংলাদেশি জনগোষ্ঠীর কথা জানতে চান, এখানে সমাজের কথা জানতে চান, আপনাকে তো তাহলে আবুল মনসুর আহমেদের গল্প পড়তে হবে, সৈয়দ মুস্তফা আলীর গল্প পড়তে হবে, শাহেদ আলীর গল্প পড়তে হবে, তাইলে হচ্ছে আপনি এখানে সমাজের চিত্রটা পাবেন। তো এগুলি তো আমাদের লিস্টে নাই। মুশকিল হচ্ছে ওইটা, ওই সিন্ডিকেশনের জায়গা তো আছে, এবং যে রিডিং লিস্ট আছে, যেমন আপনাকে সিনেমা দেখতে হবে, বাংলা সিনেমার কথা বললে ও হচ্ছে সত্যজিৎ দেখতে হবে, অথচ আমি মানে বলতে পারি বাংলাদেশে যারা হয়েছে তারা হচ্ছে আর্ট ফিল্ম করে, তারা হচ্ছে জাগা হুয়া সবেরা দেখেই নাই। যেটা হচ্ছে বাংলাদেশি ট্রেডিশনে যদি বলেন সেটা হচ্ছে মানে খুবই সুন্দর একটা আর্ট ফিল্ম আর কি। হ্যাঁ, অনেকে হচ্ছে সালাউদ্দিনের নামই জানবে না যিনি রূপবান বানাইছিলেন আর কি। তো আমাদের এখানের যে কালচার সেটাকে যদি আপনি খেয়াল করতে রাজি না হন, যেমন জহির রায়হান পর্যন্ত কথা আসে, কিন্তু খান আতাউর রহমানের কথা শুনবেন না, আপনি হচ্ছে আমজাদ হোসেনের কথা শুনবেন না। দেয়ার মানে ওনাদের একটা ফিল্ম স্টাইল ছিল যেটা হয়তো ভিজুয়ালি স্টানিং না, কিন্তু এখানের বাংলাদেশি ব্যাপারগুলি আছে, এবং হচ্ছে টোটালি এখানে একটা ফিল্মের ধারণা ওনারা তৈরি করছিলেন যেটা ধরেন যাত্রার সাথে রিলেটেড, অনেক বেশি আমাদের এখানে পুঁথির সাথে রিলেটেড। আমজাদ হোসেনের সিনেমাতে এই গানগুলি পাবেন যে পুঁথির মতো করে গান গাচ্ছে। তো এই যে জিনিসগুলি, এইগুলিকে তো আমরা ইনফিরিয়র বানায় রাখছি। এই যে মানে কোনটা আসলে দেখতে হবে, আমার কথা হচ্ছে যে ওইগুলি বাদ দিয়ে দিবেন তা না, কিন্তু ওই ব্রিটিশ সাহিত্য আর আমেরিকান সোসাইটির কথা বলতে পারবে না। কলকাতার সাহিত্য তো কোনোদিন বাংলাদেশি লোকজনের কথা বলতে পারবে না। কলকাতার কোনো আর্টিস্ট কেন বিডিআর হত্যাকাণ্ড, পিলখানা হত্যাকাণ্ড নিয়ে গান লিখবে? এটা তো তার পক্ষে সম্ভব না। আপনি খুব মানে ফ্যাসিনেটিং উদাহরণ পাবেন, সেটা হচ্ছে যে 52 সনে তো হইল, ওই যে 21শে ফেব্রুয়ারি হইল, রাষ্ট্রভাষার আন্দোলনটা হইল, আপনি জীবনানন্দের কোনো তো প্রতিবাদ পাবেন না, কারণ সে তো কলকাতায় থাকে। আমি বলতেছি না সে বাংলাদেশের এলিমেন্টস তার মধ্যে নাই, কিন্তু আপনি ওই এক্সপেক্ট করলে তো হবে না। আপনি তাকায় থাকবেন ওই দিকে আর বলবেন যে হচ্ছে বাংলাদেশি সাহিত্য নাই, বাংলাদেশি জিনিসপত্র নাই, আপনি তো এই দিকে দেখতেছেনই না। তো আমাদের এখানে যে এলিমেন্টসগুলি আছে সেগুলিকে দেখা, আমি বলতেছি না এগুলি খুব মানে ওইগুলির চেয়েতে সুপিরিয়র বা একটা কিছু, কিন্তু আপনার সোসাইটির যা জিনিস আছে সেগুলিকে তো আপনার তুলে আনতে হবে, বা আমাদের সোসাইটির জিনিস বলে তো রিকগনাইজ করতে পারতে হবে যে জিনিসটা হচ্ছে ওনাদের গল্প একটা স্ট্যান্ডার্ড আছে, কিন্তু এখানে বাংলাদেশি জিনিসগুলি আছে। এখন আপনি যদি বিভূতিভূষণ তারাশঙ্কর বইটাই বলেন যে না বাংলাদেশের কোনো সাহিত্য নাই, তাইলে তো আসলে এটা ঠিক হবে না। তো এই ঘটনাটা ঘটতেছে এখানে, যে সিন্ডিকেশনটা আছে বাঙালি জাতীয়তাবাদের, ওনারা হচ্ছে প্রো ইন্ডিয়ান যে সাহিত্য, প্রো ইন্ডিয়ান যে অ্যাস্থেটিক্স, সেটাকে সুপিরিয়র হিসেবে পোর্ট্রেট করেন, এবং এখানে যে বাংলাদেশি এলিমেন্টগুলি আছে সেগুলিকে একটা হিসাবে মনে করেন, একটা যেন এটা হচ্ছে একটা ধারা, মানে একটা সাব স্ট্যান্ডার্ড একটা ঘটনা আর কি। তো এই আইডিওলজির জায়গা থেকে বাইর হইতে পারলে, এই দেখাদেখির জায়গা থেকে বাইর হইতে পারলে আমার মনে হয় যে এটা সম্ভব। মানে খুব বড় কোনো জায়গা না, কিন্তু মনে হইতে পারে, কিন্তু এটার থেকে রাজি করানোটা খুব কঠিন নিজেকে। ধরেন আপনি আসলে সবসময় মানে এত কঠিন যে এটা চিন্তাই করতে পারবেন না। ধরেন আপনি আমরা সারাক্ষণ হচ্ছে প্যান্ট পরতেছে, এখন যদি লোকজন আমাদের বলে ধুতি পরতে হবে, প্যান্ট পরাটা ঠিক না, তাইলে তো এটা খুবই অসম্ভব। তো এইরকম আপনি একটা ভাবে হচ্ছে বাংলা সাহিত্যকে দেখা অভ্যাস, বাংলা কালচারকে দেখা অভ্যাস। এখন আমি যদি বলি যে না এগুলিও দেখেন, এখানে রেজিস্ট্যান্স হিউজ হবে, কিন্তু এই রেজিস্ট্যান্সগুলি পুরানদের মধ্যে অনেক বেশি হবে। আমার ধারণা ইয়াংরা যদি নিজেদেরকে কোশ্চেনগুলি করতে রাজি থাকেন, কারণ এখনও হচ্ছে ওনাদের জায়গাটা টেস্টগুলি তৈরি হচ্ছে না আর কি। তো বিদেশি স্ট্যান্ডার্ডগুলি তো দেখবেনই, কিন্তু কোনটা বাংলা সাহিত্য আর কোনটা বাংলাদেশি সাহিত্য, কোনটা বাংলা কালচার আর কোনটা বাংলাদেশি কালচার,
এই ডিফারেন্সিয়েশনটা যদি করতে রাজি থাকেন তাইলে আমার ধারণা ওনাদের মধ্যেও এই জায়গাগুলিকে ওনারা আপহোল্ড করতে পারবেন। ভাই বারবার যে বিষয়টা আসছে রিকগনিশনের জায়গাটা, হ্যাঁ, আমরা জানি অবশ্যই রিকগনিশনের জন্য একটা বডি, একটা গভর্নমেন্ট বা অনেক কিছু এখানে আসলে জড়িত। সো এই জায়গায় আসলে রাজনৈতিক শক্তির বা এই যে পটগুলোর পরিবর্তন বা একটা রাজনৈতিক শক্তির যে একটা জায়গায় বসে থাকে স্ট্যাবলিশমেন্ট, এটার সাথে কি এই কালচারাল যেই বিষয়গুলো সেগুলো তো অবশ্যই রিলেটেড। সো এখন যেহেতু একটা পরিবর্তন আসছে, সে জায়গায় আপনি কতটুকু দেখেন যে পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা কতটুকু, বা আদৌ কি কোনো পরিবর্তন শুরু হয়েছে কিনা? না, কোনো পরিবর্তন শুরু হয় নাই এবং আমি সম্ভাবনা খুব কমই দেখি। কারণ হচ্ছে যেসব জায়গাতে এখন আমাদের কালচারাল কি বলবো যে চেহারাগুলি, আইকনগুলি আছে, ওনারা প্রো বাঙালি জাতীয়তাবাদেরই লোক। এখন আপনি ধরেন আমার বয়স যদি আজকে 15-16 বছর হয়, আমি যদি দেখি যে ধরেন যিনি এখন অ্যাস্টাবলিশড একজন রাইটার, উনি যদি বলেন যে না এগুলি ভালো না, তাইলে তো আমি আসলে ওনার কথাকে ভালো না আর কি, মানে গুরুত্বটা তো দিব। তো এখন বাংলাদেশের যারা কালচারাল আইকন, ওনাদের মধ্যে এই বাংলাদেশি জায়গাগুলিকে রিকগনিশনের জায়গাটা তৈরি হয় নাই। তো যার ফলে যাদেরকেই এই জার্নিটা করতে হবে খুব নিজেদের মতো করেই করতে হবে। আমি দেখি না যে মুশকিল হইতেছে কি, রাজনৈতিক নেতাদেরকে আপনি সরাসরি ভিলিফাই করতে পারেন, কারণ ওনারা অনেক ক্রাইমের সাথে জড়িত, অনেক বেশি হচ্ছে দুর্নীতির সাথে জড়িত। আপনি সরাসরি তাদেরকে কিন্তু ফৌজদারি আদালতে নিয়ে যেতে পারেন, কিন্তু যারা এই কালচারাল ক্রাইমগুলি করতেছে তাদেরকে তো আপনি কোনোভাবে আসলে আপনি মানে আপনি হইতেছে ওনাদের আপনি পাবেন। ওই যে কিছুক্ষণ আগে বলতেছিলাম, ওই যে বঙ্গবন্ধুর নিয়ে লিখবে বলে হচ্ছে 2 কোটি টাকা নিল, এইরকম ওনাদের জালিয়াতি পাবেন। কিন্তু ওনাদেরকে আপনি যদি ইন্টেলেকচুয়ালি ফেস না করতে পারেন, মানে এখন হয়তো আমরা 2-1টা পডকাস্ট করে এই কথাগুলি বলতে পারতেছি আর কি, তো এই কথাগুলি আসলে বেশি করে বলতে হবে। মানে আর হচ্ছে যে ছোট বয়সে তো আসলে ওই সাহসটা হয় না যে আসলে কাউকে অ্যাকসেপ্ট না করার বা চ্যালেঞ্জ করার, ওই বুদ্ধিগুলিও তো তৈরি হয় না। তো আমার মনে হয় যে যেখানেই সন্দেহ হবে কালচারাল কোনো আইকন, কোনো কালচারাল এস্টাবলিশমেন্ট বা কোনো পলিটিক্যাল বেনিফিট পাওয়া যাবে বলে ওই জায়গাগুলিকে আমাদের বিশ্বাস করার চাইতে কোশ্চেন করতে পারাটা জরুরি। এইটা যদি ইয়াং ইন্টেলেকচুয়ালরা, রাইটাররা করতে রাজি থাকেন, আমার ধারণা তখন এই এক্সপ্লোরেশনটা সম্ভব হবে আর কি। কিন্তু ওই 5ই আগস্ট হয়েছে বলে কালচারাল জায়গাগুলি চেঞ্জ হয়ে গেছে, এটা হয় নাই। এটা কারণ হচ্ছে যে একটা বয়সের ব্যাপার আছে। যারা ধরেন 40-50 বছর বয়স হয়ে গেছে, ওনারা তো আওয়ামী আমলেই হচ্ছে জনপ্রিয়তা পাইছেন, সফলতা পাইছেন, তো ওনারা তো ওইটা তো আসলে ওনারা ছাড়বেন না। মানে একদম মানে ওনারা জুলাইয়ের পক্ষে চলে আসলেও সাহিত্যিক জায়গাতে ওই জায়গাগুলিকে অ্যাস্থেটিক্যালি ওই জায়গাগুলিকে আপহোল্ড করবেন এবং করতেছেন। আমি দেখি ওনারা সরতে চান না, সবার ব্যাপারে তো আর আসলে বলা যায় না, গ্রসলি বললাম আর কি, এখানে তো এক্সেপশন আসেই, থাকবেই আর কি। তাহলে ভাই আসলে আমরা যদি এবার জিনিসটা একটু সামারাইজ করি, যে অবশ্যই এই জায়গায় শিল্পী, মিডিয়া পেশাজীবী যারা, তাদেরকে আগায় আসতে হবে, কারণ জনমানুষ অবশ্যই এই জায়গাটা ভাঙতে পারবে না। সো এই জায়গায় আসলে কী ধরনের প্রাতিষ্ঠানিক বা সামাজিক মানে সমর্থন প্রয়োজন বা কী ধরনের স্ট্রাকচার প্রয়োজন, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। আর তারপরে হচ্ছে এই জায়গায় আসলে তরুণদের ভূমিকাটা কিভাবে হইতে পারে বা কিভাবে তারা কাজ করতে পারে, এই দুইটা জায়গা যদি একটু স্পেসিফিক্যালি বলা যায় তাহলে আমার কাছে বোধহয় এটা একটা ভালো সামারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এইটা হইতেছে কি, এইটা শিল্প সাহিত্যের ঘটনাগুলি খুব অটোমেটিক্যালি ঘটে। আপনি দেখবেন যে আমি এটা 2-1টা আলাপে তখন কথা হইতেছিল যে ধরেন যখন বাকশাল হয়েছিল তখন কিন্তু আসলে খুব বেশি শিল্প সাহিত্য হয় নাই, কিন্তু আপনি দেখবেন যে 1978 থেকে ওই যে 82-83 পর্যন্ত বাংলা সিনেমাতে খুব সুন্দর সুন্দর সিনেমা হয়েছে 1976-এর পর থেকেই। কারণ হচ্ছে তখন আসলে কোনো রাজনৈতিক বাধা ছিল না। মানে আপনাকে হচ্ছে শিল্পী সাহিত্যিকদেরকে যদি একটু হেল্প করতে পারেন তো ভালো, কিন্তু হেল্পের নামে আসলে রাজনৈতিক প্রোপাগান্ডাই তৈরি করা হয়। কিন্তু আপনার জরুরি হচ্ছে একটা ফ্রি এনভায়রনমেন্ট দিতে পারা। মানে আমি মনে করি যে সরকার খুব ওই প্রো বাংলাদেশি সাহিত্যকে করবে, নার্চার করবে, 2-1টা ইনস্টিটিউট করে ফেলবে, এইগুলা কোনো কাজের জিনিস হবে না, এগুলি প্রোপাগান্ডা ম্যাটেরিয়াল হবে। কারণ একজন আর্টিস্টের কাজ আসলে
দিন শেষে খুব ইন্ডিভিজুয়াল অ্যাক্ট, কিন্তু একটা সোসাইটির এনভায়রনমেন্টে সেটা ডিপেন্ড করে আর কি। আপনার যদি মাটিটা উর্বর হয়, যদি আলো বাতাস থাকে, তাইলে একটা গাছ দেখবেন যে অনেক বড় গাছ হইতে পারবে। রাষ্ট্রের পক্ষ থেকে, ইনস্টিটিউশনের পক্ষ থেকে হচ্ছে আমরা যদি কাউকে দেখি যে কিছু এক্সপ্লোর করতে যাচ্ছে, তাকে ওই হেল্পটা করা। কিন্তু তাকে দিয়ে হচ্ছে যে না এই গাছটা এরকম হইতে হবে, 2টা ডাল হইতে হবে, এগুলি বিল্ডিংয়ের ক্ষেত্রে করা যায়, আর্ট কালচারের ক্ষেত্রে এটা করা যায় না। আপনি ধরেন সেজান আমার ধারণা অটোমেটিক্যালি তৈরি হয়েছে, দেবাশিস চক্রবর্তী অটোমেটিক্যালি তৈরি হয়েছে ওনাদের, কিন্তু ওই রকম গ্রাউন্ডটা যাতে হয়। আগে হয়েছে কি হাসিনার আমলে যেটা হয়েছে যে আপনি ওই গ্রাউন্ডটা দেওয়া হইতো না এবং ওটাকে দমায় রাখা হইতো। এই কালচারাল করতে চাইলেও সেটা করা যাইতো না। গভর্নমেন্টের কাজ যদি বলেন বা যদি ইনস্টিটিউশনের কাজ বলেন, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ফ্রিডমের জায়গাটাকে প্রোটেক্ট করা, তাকে গ্রো করতে দেয়া, সেই চেষ্টাটা করা উচিত আর কি। আমার ধারণা এখানে যে ভাতা দিতে হবে, দুস্থ কবিদেরকে, সাহিত্যিকদেরকে হেল্প করতে হবে, পুনর্বাসন করতে হবে, তা না। আপনি হচ্ছে 5টা ইনস্টিটিউট করেন, 10 জনের বই ছাপান যাদের, এবং এই জায়গাটাকে, এই সিলেকশনের প্রসেসটাকে হচ্ছে ট্রান্সপারেন্ট করার চেষ্টা করেন। ওই যে দেখেন ওই যে সিনেমার অনুদান দেওয়া হয় সরকারিভাবে, বেশিরভাগ টাকাই তো মাইরা খায়, কিন্তু হুমায়ুন আহমেদ কিন্তু ওই যে খালেদা জিয়ার আমলে নিয়ে অনুদান নিয়েই সিনেমা বানাইছিলেন। তো এই জায়গাগুলিকে ট্রান্সপারেন্ট করতে পারাটা ভালো। আপনি একটু হেল্প করতে পারেন, এই হেল্পের কিছু হয়তো আপনার কাজে লাগবে, কিন্তু সরকারিভাবে সাহিত্য হবে এটা ধরেন সোভিয়েত ইউনিয়নে হয় নাই, চাইনাতেও হয় নাই, কোথাও দুনিয়াতে হবে না। আমার কথা হচ্ছে যে একটা ফ্রি এনভায়রনমেন্ট এনশিওর করেন, সে কোনো যাতে একজন আর্টিস্ট ব্লুম করতে পারে, ফুল যাতে ফুটতে পারে আর কি, ওই চেষ্টা করতে পারাটা ভালো। আর ইয়াংদের ব্যাপারে তো আমার ধারণা ওই স্ট্রাগলটা করতে রাজি থাকাটা ভালো। আমার ধারণা যার মধ্যে প্রতিভা আছে, যিনি একটা কিছু করতে চান, উনি তার জায়গা খুঁজে নেবেন। কিন্তু এইটা সবসময় খুব ওয়েল কি বলবো যে ওয়েল অ্যাকসেপ্টেড হবে না। নতুন যে কোনো থটই অনেক স্ট্রাগলের ভিতর দিয়ে তৈরি হয়। তো একটা হচ্ছে আপনার আসলে সামাজিক রিকগনিশনের জন্য স্ট্রাগল, আরেকটা হচ্ছে আসলে আর্টিস্টিক স্ট্রাগল। এইটা অনেক মানে পেইনফুল একটা জিনিস। আর্ট তৈরি করতে হইলে, নতুন কালচার তৈরি করতে হইলে ওই স্ট্রাগলটা করার জন্য রাজি থাকাটা ভালো। তরুণদের কথা যখন আসতেছে ভাই, আরেকটা বিষয় চলে আসতেছে যে আমরা বললাম যে এখন কোরিয়ান কালচার বা বিভিন্ন কালচারে তারা অ্যাট্রাক্ট হচ্ছে, বাংলাদেশের যে কালচারটা সেটা তাদেরকে জানাইলেও তারা কেন অ্যাট্রাক্টেড হচ্ছে না? এখানে কি একটা কানেকশনের কোনো অভাব? বা না না না, আমার ধারণা কিছু তো ওই যে অ্যাট্রাক্টেড হচ্ছে, ওই যেটা বললাম যে ইউনিভার্সিটিতে হচ্ছে কাজল দেওয়ানের গান গাচ্ছে, এগুলি তো আসলে এখন দেখবেন যে আপনার ওই যে শাহ আব্দুল করিম তো খুবই পপুলার, মানে বাংলাদেশে 1 নাম্বার বলতে গেলে তো ওনার কথা বলতে হবে। তো এই রকম জায়গাগুলি যে আসলে আমরা অ্যাট্রাক্টেড হচ্ছি, এবং এই রিক্রিয়েশনগুলি যে হচ্ছে, ফিউশনগুলো যে হচ্ছে, এগুলো যে আর্ট এবং এগুলো যে ভালো জিনিস, ওগুলিকে রিকগনাইজ করতে পারলে তো ভালো। আর হচ্ছে যে ধরেন ওই ব্যান্ড মিউজিকও যখন শুরু হয়েছে তখন লোকজন গালিগালাজ করতো, বিজাতীয় সংস্কৃতি, হ্যাঁ সব নষ্ট করে ফেলছে। এখন কোরিয়ান কালচারের ব্যাপারেও বা অন্য মানে তার্কিশ জিনিসগুলিও তো জনপ্রিয় হচ্ছে। তো এই জিনিসগুলি কালচার হইতেছে, দেখেন যত ইনফ্লুয়েন্সড হইতে পারবে তত ভালো। মানে আমি তো মনে করি যে এটা পজিটিভ, যে আমরা নিতে পারতেছি। বা এখন যে ওই আর্ক ব্যান্ডের ভোকাল ছিল হাসানের কথা জানেন কিনা, সে কিন্তু হচ্ছে মাইকেল জ্যাকসনের নকল করে গান গাইতো, কপিয়ার নামে তার ক্যাসেট ছিল। মানে হি হ্যাজ ওয়ান্ডারফুল ভয়েস, এবং তারপর যখন সে নিজের গানগুলি গেছে তো খুবই ভালো করছে। কেউ যদি ধরেন কোনো একটা জিনিস কপি করতে পারে আর কি ভালো মতো, আমার ধারণা তারপরে সে নিজের মতো করে যাইতে পারবে। আর এক একটা সময় তো এক একটা জিনিস সেক্সি হয়ে ওঠে, ট্রেন্ডি হয়ে ওঠে, ওগুলি খারাপ না ট্রেন্ডি হওয়াটা। আরেকটা বিষয় যেটা আসছে ভাই, ইনস্টিটিউশনের বিষয় বলতেছিলেন যে ইনস্টিটিউট করা, বাংলাদেশের যদি আমরা সংস্কৃতির চর্চা কেন্দ্র হিসেবে কিছু জায়গার কথা বলি, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি বা এরকম আরও যে সাহিত্য সংস্কৃতির চর্চা কেন্দ্রগুলো, এগুলো কি আদৌ বাংলাদেশিদের যে সংস্কৃতিটা সেটাকে সামনে আগায় নেওয়া, ধরে রাখা বা সামনে ভবিষ্যতে আগায় নেওয়ার ক্ষেত্রে কি কোনো ভূমিকা রাখতেছে কিনা, রাখছে কিনা বা রাখবে কিনা, কি মনে হয়? আমার কাছে সরকারি ইনস্টিটিউশনগুলির পজিটিভ মনে হয় না আর কি। ওনারা সাম সর্ট অফ কন্ট্রোল এস্টাবলিশ করেন,
ওনারা হচ্ছে আওয়ামী লীগ আমলে হয়েছে যে আওয়ামী লীগের লোকজনের পুরস্কার দিতেন, এগুলি করতেন। এখনও হচ্ছে যে বাঙালি কালচারগুলি আছে সেগুলোকে প্রমোট করবেন। শিল্পকলাও আসলে সরকারি ভাবে জিনিসগুলির তো একটা প্রমোশন থাকতেই পারে, কিন্তু এদের কন্ট্রোলের জায়গা যত কম রাখা যায় তত ভালো, এবং এদের এরিয়া অফ ডেফিনেশন যত ওয়াইডার করা যায়। বাংলা একাডেমিতে যে ভালো কাজ হয় নাই তা তো না। ওই যে সৈয়দ আলিয়া হোসেন যখন ছিলেন তখন হচ্ছে উনি অনেকগুলা হচ্ছে ওই আমেরিকান কালচারাল সেন্টারের সাথে মিলে প্রচুর বই অনুবাদ করাইছিলেন। এখনও আমি যেটা মনে করি, কথায় কথায় একজনের সাথে বলতেছিলাম, বাংলা একাডেমির মেন কাজ হওয়া উচিত আসলে ধরেন চায়না এম্বাসির সাথে, আপনার তার্কিশ এম্বাসির সাথে মিলে ওদের হচ্ছে যে ক্লাসিকগুলি আছে 20-50টা বই অনুবাদ করায় ফেলা। এইগুলি কাজ করতে পারে ওনাদের টাকা পয়সা থাকলে, ওই যোগাযোগের ভিতর দিয়ে চাইলে তো ভালো কাজ করাই যায়। এগুলি আসলে ডিপেন্ড করে কে চালাইতেছেন, কিভাবে চালাইতেছেন এইগুলির ভিতর দিয়ে। কিন্তু তা না করে ওনারা হচ্ছে সাহিত্য পত্রিকা ছাপান যাতে কন্ট্রোলের জায়গাগুলি এস্টাবলিশ করা যায়। মানে সরকারি যে কোনো পজিশনে আসলে হয়ে যায় কন্ট্রোল পয়েন্ট। তো এই সব কন্ট্রোল পয়েন্ট থেকে শিল্প সাহিত্য যারা করেন তাদেরও দূরে থাকাটা ভালো। মানে এবং এই প্রতিষ্ঠানগুলি যাতে কন্ট্রোল পয়েন্ট না হয়ে উঠতে পারে সেটার চেষ্টা করাটা উচিত আর কি। আপনার কি নিজের কোনো এরকম অভিজ্ঞতা আছে যে জায়গাটায় আপনার কাছে নিজের কাছে মনে হয়েছে যে আমি এরকম একটা ফ্যাসিজমের শিকার, বা আমার এই জায়গাটায় গিয়ে মনে হচ্ছে যে আমার কাজটার জন্য আমি যে জায়গাটায় যাওয়ার কথা বা যে জায়গাটা এন্ট্রি পাওয়ার কথা সে জায়গাটায় পাই নাই, এরকম কোনো ঘটনা কি আপনার সাথে না ঘটছে? ওইরকম তো আসলে আসলে হয়েছে কি, জিনিসগুলি এত সাটলভাবে ঘটে, মানে বোঝা যায়। মানে আপনি আসলে লোকেটও করতে পারবেন না, বা এগুলি বলতে গেলে অনেক পার্সোনাল জিনিস চলে চলে আসবে আসে। আর কি। কিন্তু ওই ইকোনমিক ক্ষেত্রে বা পলিটিক্যাল ক্ষেত্রে যেভাবে খুব স্পষ্টভাবে বোঝা যায়, কালচারের জায়গাগুলিতে এগুলি খুব সাটলভাবে ঘটে। এটা সবারই আছে কম বেশি, আই গেস। যে ধরেন আপনাকে তো সার্টেন জায়গাতে এন্ট্রি দিবে না, সার্টেন জায়গাতে আপনাকে, অ্যান্ড ইটস মানে আমার কাছে এটা ঠিকই মনে হয়। কারণ হচ্ছে যে ধরেন আপনি এক জায়গায় যাবেন, গিয়ে হচ্ছে গালিগালাজ করবেন বা গালিগালাজও না, তাদের বিরুদ্ধে কথা বলবেন, সে তো আপনাকে স্পেস দিবে না। কিন্তু হচ্ছে বাংলাদেশের সরকারি স্পেসগুলি তো ওই সার্টেন ওই গ্রুপেরই দখলে। ওনারা চান যে আগে আওয়ামী লীগের কথা হয়েছে, এখন একটা সার্টেন গ্রুপের কথা হোক। সরকারি জায়গাগুলো এগুলি কখনোই জনগণের স্পেস হয়ে উঠতে পারবে এই আশাটাও আমি করতে চাই না আর কি। শেষ যদি ভাই তরুণদের উদ্দেশ্যে, যেহেতু আমাদের পডকাস্ট আসলে ওয়াই টু জি, জেন জিকে হচ্ছে আমরা সবচেয়ে বেশি ফোকাস করতে চাই, কারণ আসলে এই পুরো পটের যে পরিবর্তনটা সেটা কিন্তু জেন জির সবচেয়ে বড় একটা ভূমিকা ছিল। সো তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে। এইটা আসলে একটা জেনারেশনাল ওয়ার আর কি, আমি যেটা দেখি। সত্যি কথা যেটা জুলাইয়ে আপনি ওই আমি বলছি কয়েকটা জায়গায় যে দেখেন ওই এইজ অনুযায়ী যারা মারা গেছে, আহত হয়েছে, এদের কোনো ডেটা করা হয় না। যদি এটা করা হয় দেখা যাবে বেশিরভাগই হচ্ছে আপনার 20 বছরের নিচে, 25 বছরের নিচে, 30 বছরের উপরে খুব বেশি পাবেন না। তো এটা আসলে জেনারেশনাল ওয়ার। তো এই জেনারেশনাল ওয়ারে হইতেছে যে নিজেদের প্রতি বিশ্বাস রাখাটা ভালো এবং সব কিছুকে কোশ্চেন করতে পারাটা ভালো। মানে এখন আমি কোনো কিছু বলতেছি বলে আমার কথা বিশ্বাস করেন না। আপনার কি বলবো যে আইকন হয়তো কেউ আছে, উনি কোনো কিছু বলতেছে বলে একটা বিশ্বাস করে ফেলেন না। নিজের মতো করে জার্নিটা করতে পারার সাহসটা থাকতে পারলে আমার ধারণা আমরা নতুন দিকে যাইতে পারবো। কারণ শিল্প সাহিত্যের জায়গায় একটা না, হাজার হাজার। তো ওই জায়গাগুলি নিজের মতো করে এক্সপ্লোর করতে পারতে হবে আর কি। এই হচ্ছে আমার অসংখ্য কথা। ধন্যবাদ ভাই, আজকে অনেকগুলো ইনসাইট পাইলাম আমরা। সো আশা করি আপনার ইনসাইটগুলো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী হবে। থ্যাংক ইউ আমাকে ডাকার জন্য। আমি তো আসলে এই প্রথম, অন্য কেউ তো আমার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। সো আজকের আলোচনায় মূলত আমরা যে বিষয়গুলো দেখার চেষ্টা করলাম, মানে কালচারাল ফ্যাসিজম একটা নীরব অথচ মানে খুবই ভয়াবহ একটা ক্ষমতাধর একটা বিষয়, যেটা আসলে আমাদের সমাজে জেঁকে বসেছে। সো ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এটা শুধুমাত্র ভোটের না, শুধু উন্নয়নের না, এটা একই সঙ্গে চিন্তার, সংস্কৃতির এবং আত্মার মুক্তির লড়াই হবে। সেই লড়াই আমরা সবাই একসঙ্গে এগিয়ে যাব। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকের পুরো এপিসোডটি দেখার জন্য, এবং সবাইকে নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ওয়াই টু জি পডকাস্ট। আসসালামু আলাইকুম।